আমরা প্রত্যেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন আজব সব দেখতে মূর্তি আকর্ষণের বশে কিনে ফেলি, কিন্তু তাদের পেছনে যদি কোনো রহস্যময় এবং ভয়ঙ্কর ইতিহাস থাকে, সেই সম্পর্কে কি আমরা কখনো খোঁজ নিয়েছি? যদি না নেন, তবে অবশ্যই এবার থেকে নিয়ে তারপরই কিনবেন। কারণটা জানতে গেলে আমাদের গ্রুপের প্রথম নিবেদন, অভিশপ্ত মূর্তি। অ্যান্টিকের দোকানে ঢুকতেই সামনে টেবিলে রাখা সাদা মূর্তিটায় চোখ আটকে গেল সৈকতের। সৈকত পদার্থবিদ্যায় অধ্যাপনা করে। শিক্ষাগত গবেষণার পাশাপাশি দেশি বিদেশি পুরনো জিনিস দিয়ে ঘর সাজানো তার একটা বড় নেশা। দক্ষিণ কলকাতায় সৈকতের 2 কামরার ফ্ল্যাটটাকে অনায়াসেই একটি মিউজিয়ামের ক্ষুদ্র সংস্করণ বলা যায়। বৈঠকখানা থেকে শয়নকক্ষ সর্বত্র বড় বড় শোকেসে সজ্জিত রয়েছে অপূর্ব সব অ্যান্টিক জিনিস। সেগুলির মধ্যে বেশ কিছু অনেক দামি এবং দুষ্প্রাপ্য। হাতির দাঁতের ফুলদানি, 200 বছর পুরনো রাজকীয় পোশাক, অস্ত্রশস্ত্র, ব্রিটিশি আমলের তৈরি কাষ্ঠ নির্মিত দাবা খেলার বোর্ড, ছাইদানি, নবাবী আমলের তামাক পাত্র, ঝাড়বাতি তো আছেই। তার সাথে আছে দেশি বিদেশি অসংখ্য মূর্তি ও শোপিস। হাজার হাজার অর্থব্যয় বিদেশ থেকে আসে এই বিভিন্ন সামগ্রী। কিছু কিছু জিনিসের জন্য সৈকতকে রীতিমতো নিলাম পর্যন্ত লড়তে হয়েছে, কিন্তু এই অ্যান্টিকের ব্যাপারে সে একটুও কার্পণ্য বা আপোষ বরদাস্ত করে না। কোনো জিনিস তার একবার পছন্দ হলে সেটাকে সে যে কোনো মূল্যেই হস্তগত করেই ছাড়ে। কেনাকাটা ছাড়াও এইসব জিনিস দেখতেও সৈকতের খুব ভালো লাগে। সে মনে করে সমস্ত প্রাচীন জিনিসের সাথে কিছু না কিছু ইতিহাস জড়িয়ে থাকেই। প্রত্যেকটা জিনিসের সেই সব রক্তক্ষয়ী অথবা সুখময় ইতিহাস অনুভব করতে চায় সৈকত, আর সেগুলো উপলব্ধি করে রোমাঞ্চিত হয় তার সারা শরীর। সেই সূত্রেই এই অ্যান্টিকের দোকানে তার নিত্য যাতায়াত। সপ্তাহান্তে একদিন হলেও সে ঢু মেরে আসে এই দোকানে। দোকানের মালিক আদিদেব ঝুনঝুনওয়ালা তার সমবয়সী। ওর সাথে তার খুব বন্ধুত্ব। কোনো ইউনিক অ্যান্টিক পিস এলেই আদিদেব বাবু সৈকতকে খবর দেন। সব কাজ ফেলে সৈকত ছুটি আসে দোকানে। পছন্দ হলেই কিনে নেয়, আর না হলে একটু গল্প গুজব করে বাড়ি ফেরে। আজ তবে অ্যান্টিকের দোকানে যাওয়া যাক, যদি কোনো নতুন জিনিস থাকে। রাতে তো মনে হয় কোনো কাজ নেই। কাজ নেই, তবে ঘুরে আসা যেতেই পারে। ওর ভাবনাই সত্যি হয়। মূর্তিটা দেখে পুরো তাজ্জব হয়ে যায়। এমন জিনিস এর আগে কখনো দেখেনিও। কি অদ্ভুত দেখতে মূর্তিটা। অদ্ভুত এই কারণেই যে মূর্তিটা কোনো স্বাভাবিক দেবদেবী, পশু পাখি বা মানুষের নয়। হাত দেরিক মূর্তিটা যে ঠিক কিসের তা বোঝা যাচ্ছে না। কোনো প্রাচীন অজানা দেবতা হবে হয়তো। তবে মূর্তিটার সবচেয়ে আকর্ষণের বিষয় হলো তার গঠন উপাদান। সাধারণ কোনো ধাতু, পাথর বা কাঠ নয়, অন্য কিছু। অনেকটা যেন কোনো প্রাণীর অস্থি দ্বারা নির্মিত। কিন্তু প্রাণীটা কি তা খালি চোখে বোঝা মুশকিল। মূর্তিটার প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতে থাকে সৈকত। ওটা ওর চাই। ওকে দেখে দোকানের মালিক হাসি মুখে এগিয়ে আসে। মূর্তিটাকে উদ্দেশ্য করে বাংলা হিন্দি মিশিয়ে বলে, अरे शोइकत बाबू जी, ये मूर्ति आने के बाद सबसे पहले आपका ही याद आया था मुझे। यार देखे, सोचते सोचते आप भी ऐसे गेले। व्हाट अ कोइंसिडेंस। নিবেন নাকি? নেব তো বটেই, তবে
এই মূর্তিটা পেলেন কোথায়? আরে ও ভি তাজ্জব কি বাত, কি হয়েছেন শুনেন। আজ সুভাষ সবে দোকান খুলিয়াছি, এক সাধু আসে, পুরা লাল কাপড়ে ঢাকা। ও আমাকে মূর্তি দিল। আমি সেটা ভালো করে দেখে যেই মুখ তুলেছি, দেখে কি ও সাধু নেই, বিলকুল ভ্যানিশ। विश्वास করবেন না সৈকত বাবু, 2 সেকেন্ড মে বিলকুল গায়েব। বাবা, এ তো বেশ অবাক কাণ্ডই বলতে হবে। আর খটকাটা কি লাগছে জানেন? মূর্তিটার জন্য কোনো টাকা নিল না। সাধারণত তো সাধুগুলো সব টাকার লোভে এসব করে। সেসব বাদ দাও, বলছি তুমি কত নেবে? আগে কি বলি বলুন, আপ যা ভালো বোঝেন। বাড়ি ফিরে সৈকত বাবা মাকে দেখায়। ওনারাও খুব প্রশংসা করে মূর্তিটার। মূর্তিটা সৈকতের এতই পছন্দ হয়েছে যে ওটাকে তার শোয়ার ঘরের টেবিলের ওপর এমনভাবে রাখে যে বিছানাতে শুলেই যেন সেটাও দেখতে পায়। এতদিন এত জিনিস কিনেছে সে, কিন্তু এই মূর্তিটার মতো আকর্ষণ সে কিছুতেই অনুভব করেনি। এটা কি নিতান্তই সৈকতের নতুন জিনিসের প্রতি ভালো লাগা, নাকি ওর পেছনে আছে কোনো গূঢ় রহস্য? তখন মাঝরাত। এ কোথায় এসে পড়েছে সৈকত? না, এ তো তার ঘরের নরম বিছানা নয়, সে যে এক পাহাড়ি গুহায় এসে বসেছে। তার কিছুটা দূরে আগুন জ্বলছে, এক জটাধারী সাধক যজ্ঞ করছেন সেখানে। পাশে আরও একজন হাত জোর করে বসে আছে। আরে, সামনের ওই মূর্তিটা আমার আজকে আনা মূর্তিটা না? কিন্তু মূর্তিটা এখানে এলো কি করে? নাকি আমার মতোই দেখতে আরেকটা মূর্তি? সৈকতকে কিন্তু কেউ লক্ষ্য করছে না। তাদের ক্রিয়াকলাপের নীরব দর্শক সে। একটু পরে সেই সাধু উঠে দাঁড়ালেন। তার হাতে চকচকে ধারালো খাঁড়া। কি করবেন উনি? কি পাশে বসে থাকা লোকটাকে টেনে তুলে বসিয়ে দিলেন হাঁড়ি কাঠে। ধীরে ধীরে খাঁড়াটা ওপরে তুললেন, তারপর এক তীব্র আর্তনাদ বেরিয়ে এলো লোকটার গলা দিয়ে। সারা শরীর ঘামে ভিজে গেছে ওর। সে তাহলে ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখছিল তখন? কি ভয়াবহ কাণ্ড! কিন্তু স্বপ্নে যে মূর্তিটা দেখলো সেটা কি তারটাই? কি মনে হতে সামনের টেবিলের দিকে তাকালো সৈকত, আর তাকাতেই চমকে উঠল। টেবিলে সেই মূর্তিটা নেই, কিন্তু ওর খুব ভালোভাবে মনে আছে যে ওইখানেই রেখেছিল মূর্তিটা। তাহলে মূর্তিটা গেল কোথায়? কোনোভাবে পড়ে গিয়ে ভেঙে গেল না তো? সত্তর বিছানা থেকে নেমে আলো জ্বালায় ও। আরে, এ কি মূর্তিটা বিছানা ঠিক ওর পাশে? কি করে? মনে মনে ভাবে সৈকত। তাহলে কি আমি নিজেই ওটা পাশে নিয়ে শুয়ে পড়েছিলাম? আমার স্মৃতিশক্তি তো তোর খারাপ নয়। না, মনে তো পড়ছে না। যাই হোক, সব ভেবে লাভ নেই, শুয়ে পড়ি গিয়ে। ঘুম পাচ্ছে। একটু পরে সব চিন্তা মাথা থেকে সরিয়ে মূর্তিটা যথাস্থানে রেখে আবার শুয়ে পড়ে, এবং শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে সৈকত। পরদিন রবিবার।
প্রাতরাশ সেরেই সৈকত হাজির হয় মূর্তিটা নিয়ে উমাপতি চক্রবর্তীর বাড়িতে। ওদের ফ্ল্যাটের দুটো বাড়ি পরেই ওনার ফ্ল্যাট। উমাপতি বাবু সৈকতের বাবার বাল্যবন্ধু। একসাথে পড়াশোনা করা এবং খেলাধুলা করার হেতু এক নারীর টান অনুভব করেন এই অকৃতদার ষাটোর্ধ্ব মানুষটি। সৈকতকে নিজের ছেলের মতনই স্নেহ করেন এবং সৈকতও তার কাকাবাবু বলতে একেবারে অজ্ঞান। ছোট থেকেই ওর সব আবদার ওনার কাছে এবং তিনিও হাসি মুখে সব পূরণ করেন। উমাপতিবাবু পেশায় একজন প্রত্নতাত্ত্বিক, সেই সূত্রে ঐতিহাসিক মহলে তার যথেষ্ট খ্যাতি আছে। সৈকতের প্রাচীন জিনিস সংগ্রহের যে নেশা, তার বীজ বপন হয়েছিল মূলত এনার কাছেই। কোনো নতুন জিনিস কিনলেই সৈকত ছুটে আসে তার কাকাবাবুর কাছে সেই জিনিসের পেছনে লুকায়িত ইতিহাস জানতে। উমাপতিবাবুও নানান বই ঘেটে উদ্ধার করেন সেই গোপন। কয়েকবার কিছু দ্রব্যের জন্য বিভিন্ন মিউজিয়ামের কাছেও যেতে হয়েছিল তাকে, কিন্তু বিশিষ্ট ঐতিহাসিক হওয়ায় তেমন মন্ত্রমুগ্ধের মতো সৈকত শোনে সেসব ইতিহাস এবং তারই সাথে সেই জানার নেশাটা আরও বেড়ে ওঠে তার। মূর্তিটা দেখে চমকে ওঠেন উমাপতিবাবু। কপালে চিন্তার ভাঁজ পড়ে তার। কিছু একটা বুঝতে পেরেছেন তিনি। চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে পেলে এটা? উমাপতিবাবুকে সৈকত সবই বলে, কিভাবে সেই মূর্তিটা দোকানদার পেল ওই সাধুর কাছ থেকে, সবটাই। কিন্তু এড়িয়ে যায় তার রাতে দেখা ওই স্বপ্নটা। উমাপতিবাবু একটু চুপ থাকেন এবং তারপর বলেন, সৈকত বাবা, এই মূর্তিটা একটা তিব্বতী দেবতার। এই দেবতা তন্ত্রমন্ত্রের প্রতিভু এবং সেই উপাসনা কোনো শুভ উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। এই উপাসনায় যে ক্ষমতা প্রদত্ত হয় তা প্রাণঘাতী। মানুষের ক্ষতি সাধনই তার মূল লক্ষ্য। বড় কঠিন ও ভয়ঙ্কর এই উপাসনার প্রণালী। আরাধনার কিছু নির্দিষ্ট পর্যায়ের ব্যবধানে দেবতা বলি যান। নরবলি যার মধ্যে প্রধান এবং গুরুত্বপূর্ণ একটা উপাচার। দেবতা খুবই জাগ্রত। কোনো সাধক একবার যদি ইনাকে জাগান, তাহলে বহু মানুষের রক্তের বিনিময়ে ইনি সেই সাধককে দান করেন সমগ্র পৃথিবী বশ করার ক্ষমতা। কিন্তু যথোপযুক্ত পূজার্চনা বা বলি প্রদান না করলে দেবতা ভীষণ রুষ্ট হন, যার ফল হয় মারাত্মক। তার করাল গ্রাস স্বয়ং উপাসকের উপরেও নেমে আসতে পারে। সৈকত অবাক হয়ে কাকাবাবুর কথা শুনছিল আর ভাবছিল, আজকের এই বিজ্ঞানের যুগেও এইসব বুজরুকি লোকে বিশ্বাস করে। সত্যি বিচিত্র এ দেশ আর তার সমাজ ব্যবস্থা। সেদিন রাতে ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখল সৈকত, সেই পাহাড়ের গুহা। কিন্তু আজ অন্য ঘটনা। কালকের সেই সাধু ধ্যানে বসে আছেন, তার সামনে সেই মূর্তিটা। হঠাৎ বাইরে থেকে লোকের কোলাহল, কারা যেন দৌড়ে আসছে এই দিকে। ধীরে ধীরে অন্ধকার গুহামুখ আলোয় ভরে উঠল। প্রায় 30 লোক, প্রত্যেকের হাতে জ্বলন্ত মশাল। এরপর যা ঘটল তা কোনো সুস্থ মানুষ সহ্য করতে পারে না। কিন্তু স্বপ্নের মধ্যে যে পালানো যায় না। নীরব দর্শক সৈকত দেখে গেল সেই ভয়াবহ কাণ্ড। সে দেখলো তারা এক তরল ছিটিয়ে দিচ্ছে গুহার চারিদিকে, এমনকি সাধুর শরীরেও। তাদের রুদ্র মূর্তি দেখে সাধু থরথর করে কাঁপছে, তার চোখ থেকে আতঙ্ক ঠিকরে বেরোচ্ছে। এরপর তারা তাদের মশালগুলো ছুঁড়ে দিতে থাকলেন গুহার চারিদিকে। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মুহূর্তের মধ্যে পুড়তে শুরু করলো গুহা মধ্যস্থ সকল দ্রব্যাদি। আগুনের লেলিহান শিখা সাধুর দেহকেও মুক্তি দিল না। যন্ত্রণায় তীব্র আর্তনাদ করতে থাকলেন তিনি, আর আক্রমণকারীদের দল সেই ধ্বংসলীলা দেখে আনন্দে চিৎকার করে উঠছে।
হঠাৎ হঠাৎ ওই সাধু উঠে বসলেন, জ্বলন্ত দুহাতে সাদা মূর্তিটাকে তুলে ধরলেন, বিড়বিড় করে বললেন কি এক দুর্বোধ্য মন্ত্র। ধীরে ধীরে তার চোখ দুটো জ্বলে উঠল, আতঙ্কের জায়গায় জন্ম নিল তীব্র ক্রোধ। আস্তে আস্তে অন্ধকার নেমে আসে চারিদিকে। ঘুম ভেঙে যায় সৈকতের। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে খুবই দুর্বল লাগছিল সৈকতের। দ্রুত পোশাক বদলে ছুটে গেল কাকাবাবুর কাছে। তার এরকম উদ্ভ্রান্তের মতো চেহারা দেখে উমাপতিবাবুও ভয় পেয়ে গেলেন। বড্ড ফ্যাকাশে লাগছে তাকে। কি হয়েছে জিজ্ঞাসা করায় সৈকত তার 2 রাতের অদ্ভুত স্বপ্নের কথা খুলে বলল। শুনে উনি বড্ড চিন্তিতভাবে বললেন, আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্যি হলো। ওই মূর্তি অভিশপ্ত এবং তোমার পিছনে একবার পড়েছে যখন তোমার ক্ষতি না ঘটানো অবধিও থামবে না। আমাকে তুমি ঠিক 2 দিন সময় দাও। আমি ওই মূর্তির ইতিহাস জানার চেষ্টা করছি, কিন্তু এই মূর্তি তুমি নিজের কাছে রেখো না বাবা। কখন কি বিপদ হয় বলা তো যায় না। কাকাবাবুর কথা কখনো অমান্য করে না সৈকত। তাই খুবই অনিচ্ছা সত্ত্বেও অ্যান্টিকের দোকানে মূর্তিটা ফেরত দিয়ে আসেও। মন খুব খারাপ হয়ে যায়। এত পছন্দের মূর্তিটা কিনা শেষ পর্যন্ত ফেরত দিয়ে আসতে হলো। শরীরটা দুর্বল হওয়ায় সেই দিন তাড়াতাড়ি শুয়ে পড়েও। মাঝরাত কিসের একটা আওয়াজে ঘুমটা ভেঙে যায় হঠাৎই। কেউ যেন ওকে ডাকছে। চোখটা ভালো করে মুছে সামনের দিকে তাকায়ও। দৃষ্টি অজান্তেই চলে যায় সামনের টেবিলে। এক অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে ওখানে। এক আলোর স্ফটিক তৈরি হয়েছে টেবিলের ওপর, আর সেই আলোর মধ্যে রয়েছে আজই বিকেলে দিয়ে আসা সেই সাদা মূর্তিটা। একটা ঠান্ডা স্রোত বয়ে যায় সৈকতের শির দ্বারা বেয়ে। এও কি সম্ভব? পুতুলের ন্যায় হাঁ করে সেই আলোক মায়া দেখতে থাকে সৈকত। আর চেতনা বিলুপ্ত হয়ে আসছে তার। কেউ যেন তার কানে বিড়বিড় করে বলছে, সেই আদেশ অগ্রাহ্য করার কোনো ক্ষমতা নেই। সেই আদেশ অগ্রাহ্য করার শক্তি নেই সৈকতের। বিছানা থেকে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের দিকে। পেন্সিল কাটার ছুরিটা হাতে তুলে নেয় আর মূর্তির দিকে তাকিয়ে রক্ত চাও তো তুমি? রক্ত চাও? হ্যাঁ, নাও রক্ত, নাও রক্ত, তোমাকে আমি উৎসর্গ করছি। আমার রক্ত, তুমি রক্ত নাও, নাও রক্ত। নিজের বাঁ হাতে বসিয়ে দেয় ছুরিটা। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ওঠে আর মূর্তিটার ওপর পড়ে। ধীরে ধীরে সাদা মূর্তিটা লালচে হতে শুরু করে। অনেক রক্ত বেরিয়ে যায় শরীর থেকে। মাথা ঘুরতে থাকে সৈকতের। মুখ থুবড়ে পড়ে যায় মেঝেতে। সৈকতের বাবা মা পাশের ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎ সৈকতের ঘর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে আসেন। অনেকবার দরজা থাকলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। ভীষণ চিন্তায় পড়ে যান তারা। লোক জড়ো করে দরজা ভাঙার ব্যবস্থা করেন। গোলমাল শুনে উমাপতিবাবু সেখানে উপস্থিত হন। দরজা খুলে সৈকতের অচৈতন্য দেহ উদ্ধার করেন তারা। বাঁ হাত থেকে তখনও ক্রমাগত রক্ত বেরিয়ে যাচ্ছে। আর মাথার পাশে সেই সাদা মূর্তিটা দেখে উমাপতিবাবু যা বোঝার সব বুঝে যান। তিনি একটা কথাই বিড়বিড় করে বলতে লাগলেন, আমি এই আশঙ্কাটাই করছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে এই অঘটন ঘটে যাবে তা ভাবতে পারিনি। কিন্তু
আমি এর শেষ দেখে ছাড়ব। ওই সর্বনাশা মূর্তির ধ্বংস আমার হাতেই হবে, সে যেভাবেই হোক। বেহুশ অবস্থায় সৈকতকে হাসপাতালে ভর্তি করা হয়। যে বিপুল পরিমাণে রক্ত দেহ থেকে বের হয়েছিল তাতে তোর বাঁচার আশা প্রায় ছিলই না। একদিকে সৈকত যখন মৃত্যুর সাথে লড়াই করছিল, অপরদিকে তখন উমাপতি বাবু মুখোমুখি হয়েছিলেন এক পৈশাচিক ইতিহাসের অজানা অভিশাপের বিনাশ ঘটনার উদ্দেশ্যে। একটা গোটা দিন পার হয়ে যায় সৈকতের জ্ঞান ফেরে। তারপর অনেক রক্ত দিতে হয়েছে। জ্ঞান ফিরলেও পরের দুদিন শুধু প্রলাপই বকেছে সে, যেন কেউ তাকে তাড়া করছে এবং সে মরিয়া হয়ে প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে। আজ সপ্তাহখানেক পরেও একটু সুস্থ বোধ করছে, যদিও ওর শরীর খুবই দুর্বল, কিন্তু সেই ভীতি এখন অনেকটাই প্রশমিত। ওর জ্ঞান ফেরার পর খবর পেয়েই উমাপতি বাবু চলে আসেন হাসপাতালে। ওনাকে উদ্দেশ্য করে সৈকত বলে ওঠে, ওই মূর্তিটা সম্বন্ধে কিছু জানতে পেলেন কাকাবাবু? হ্যাঁ, সবটুকুই জেনেছি, আর সেটা বলতেই তো এলাম। সৈকত ও তার বাবা মা উদ্গ্রীব হয়ে ওনার চোখের দিকে তাকালেন। উমাপতি বাবু একটু কেশে গলাটা পরিষ্কার করে বলতে শুরু করলেন, দেখো বাবা, এই মূর্তিটা যে অভিশপ্ত তা আমি তোমাদের আগেই জানিয়েছি, কিন্তু কিসের অভিশাপ বা এর পিছনে লুকিয়ে আছে তা আমি জানতাম না। কিন্তু তোমার ওই অদ্ভুত স্বপ্নের কথাগুলো শুনে আমার মনে হয়েছিল এই স্বপ্নের মধ্যেই সকল রহস্য লুক্কায়িত রয়েছে, কিন্তু তাও কোনো কিনারা করতে পারছিলাম না। সপ্তাহখানেক আগে রাতে হঠাৎই বিদ্যুৎ চমকের মতো একটা খবরের কথা আমার মনে পড়ে যায়। পুরনো খবরের কাগজের মধ্যে থেকে সেই খবরটা আমি বের করি। 20 বছর আগে ঠিক এরকমই দেখতে একটা সাদা মূর্তি গৌহাটির মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় এবং সেই মিউজিয়ামের সিকিউরিটি গার্ডকে রক্তশূন্য অবস্থায় সকালে উদ্ধার করা হয়। আমি পরের দিনই সেই মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে মূর্তিটার একটা ছবি পাঠিয়ে ওটার ইতিহাস জানতে চাই। ওরা যা বলে তা শুনে আমার রক্ত জল হয়ে যায়। সকলে অধীর আগ্রহে এবং গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকে কি এমন সাংঘাতিক ইতিহাস রয়েছে ওই সর্বনাশা মূর্তির পেছনে তা জানার জন্য।
একটানা এতক্ষণ বলে দম নিতে থামলেন উমাপতিবাবু। সকলে হাঁ করে শুনছিলেন এই ভয়ঙ্কর ঘটনা। উনি থামতেই সৈকত উত্তেজিত কণ্ঠে, তারপর তারপর কাকাবাবু কি হলো তারপর? একটু জল খেয়ে আবার শুরু। উমাপতিবাবু একটু থামলেন। এই ভয়ঙ্কর পৈশাচিক কর্মকাণ্ডের প্রভাব তার মনকেও নাড়া দিয়ে যায়। ওই নিষ্পাপ বাচ্চাটির জন্য তারও মন খানিক ভারাক্রান্ত হয়ে পড়ে। একটু চুপ করে থাকেন তিনি। সবাই তার মুখের দিকে তাকিয়ে গভীর উৎকণ্ঠায় অপেক্ষা করতে থাকে। আর সেটা বুঝতে পেরেই নিজেকে সামলে নেন। ধীর স্বরে আবার,
সাধক নিজের পরিকল্পনা অনুযায়ী পাহাড়ের নিচে গ্রামে গিয়ে সাধারণ মানুষদের ভুল বোঝাতে শুরু করলেন। গ্রাম্য সরল মানুষেরা তার কথায় এবং অদ্ভুত ক্ষমতা দেখে তাকে সহজে বিশ্বাস করে ফেলল। তারা বুঝল যে তাদের গ্রামে শয়তানের কুদৃষ্টি পড়েছে। অবিলম্বে শুদ্ধিকরণ না করলে সকলের মৃত্যু অনিবার্য। তাই প্রতি শনিবার একজন করে গ্রামবাসীকে সাধক বলি দিয়ে তার রক্ত উৎসর্গ করতে থাকেন ওই মারণ মূর্তিতে। গ্রামের লোকেরা জানল যারা মারা যাচ্ছেন তাদের পাপ এতটাই বেশি ছিল যে তারা পৃথিবীতে বাস করার অধিকারই হারিয়েছেন, আর তাই তাদের মৃত্যু হয়েছে। এভাবেই বেশ কিছুদিন চলল এই নারকীয় মৃত্যু খেলা। গ্রামের লোক এখন প্রাণ ভয়ে তটস্থ, কারণ তারা জানে যে একবার সাধুর গুহায় যায় সে আর ফেরে না। পরের দিন গ্রামের সীমানায় পড়ে থাকে তার রক্তশূন্য মৃতদেহ। কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে সবাই ঘুরে দাঁড়ায়। একটা শেষ চেষ্টা তারাও করল। ধীরে ধীরে তাদের মনে সন্দেহের কালো মেঘ ঘনিয়ে ওঠে। তাদের মধ্যে কেউই কি পাপ থেকে বিরত নয়? কেউ কি বাঁচতে পারবে না? এ কিভাবে হতে পারে? এক শনিবার যার পালা, চুপি চুপি তারা তার পিছু নেয়। গ্রামের কয়েকজন যুবক মিলে আর কি। গুহার বাইরে তারা লুকিয়ে সাধুর সমস্ত কার্যপ্রণালী দেখে এসে গ্রামে সব জানিয়ে দেয়। সকল গ্রামবাসীর মাথায় আগুন জ্বলে ওঠে। তাদেরকে এভাবে ঠকিয়ে বলি দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছে ওই ভণ্ড সাধক। এর প্রতিশোধ তারা নেবেই। সেই রাতেই সকল গ্রামবাসী একত্রে মশাল এবং কেরোসিন নিয়ে চড়াও হয় সাধুর আস্তানায়। পূজাপাঠ সেরে তিনি সবে বিশ্রামের তোড়জোড় করছিলেন। ফলে এই আচমকা আক্রমণে তিনি কোনোরূপ বাধা দিতে পারলেন না। সারা গুহা এবং সাধুর দেহে কেরোসিন ঢেলে তারা আগুন জ্বালিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠে সব কিছু। নিজের অন্তিম কাল উপস্থিত বুঝে সাধক ওই মূর্তিটিকে তুলে নেয় দু হাতে। ধীরে ধীরে তার চোখে আতঙ্কের জায়গায় জন্ম নিল হিংস্রতা। ঠোঁটে ফুটে উঠল এক কুটিল হাসি। জ্বলন্ত দেহে বিড়বিড় করে একটা মন্ত্র পাঠ করতে থাকেন তিনি। আশ্চর্যজনকভাবে সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও ওই মূর্তিটা বেঁচে যায়। মূর্তিটা তো মানুষের অস্থি দিয়ে তৈরি করা হয়েছিল, তাহলে সেটা পুড়ল না কেন? বিস্ফারিত নেত্রে জিজ্ঞাসা করেন সৈকতের বাবা। আমার যা অনুমান তা হলো মৃত্যু নিশ্চিত জেনে সেই সাধক নিজেকে ওই মূর্তিতে উৎসর্গ করেন। এতে তার মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা বন্দী হয়ে যায় ওই মূর্তিতে। মূর্তি হয়ে ওঠে অভিশপ্ত। যার কাছে যাবে তার রক্তপান করবে মূর্তির ভেতরে থাকা সাধুর আত্মা। সাধকের বাসনা মতো 108 জনের রক্তপান করার পর তার আত্মা হয়ে উঠবে প্রবল শক্তিশালী। বেঁচে থাকতে যে কাজ অসম্পূর্ণ ছিল, মূর্তির ভেতরে প্রেত রূপে তা শেষ করবে সে। এই 50 বছরে না জানি কত লোকের রক্তপান করেছে এই অভিশপ্ত মূর্তি। এতটা বলে থামলেন উমাপতিবাবু। সৈকত জিজ্ঞাসা করল, আচ্ছা, মূর্তিটা তবে শেষ পর্যন্ত কি হলো? ওই অভিশপ্ত রক্তপিপাসু মূর্তি আর নেই সৈকত। আমি ওটাকে নষ্ট করে দিয়েছি, যদিও তার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছে আমাকে। মূর্তিটিতে এমন অলৌকিক ক্ষমতা ছিল যে ওটা অস্থি নির্মিত হলেও দাহ্য নয়। আমি আগুনে পুড়িয়ে দেখেছি
ঘন্টার পর ঘন্টা গনগনে আগুনের আঁচে কি আশ্চর্যজনকভাবে অবিকৃত ছিল ওটা। এদিকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া বা মাটি চাপা দেওয়াতেও ভয় ছিল একটা, এসবে ওটা বিনষ্ট হবে না। ভবিষ্যতে কে বলতে পারে ওই সর্বনাশা মূর্তি অন্য কারোর হাতে গিয়ে তার ক্ষতি সাধন করবে না। কি করলেন তাহলে কাকাবাবু? জিজ্ঞাসা কর। অ্যাকুয়া রেজিয়া, যাকে চলতি কথায় বলে অম্লরাজ, শেষ চেষ্টা করে দেখতে চাইলাম একবার সমস্ত ধাতু দ্রবীভূত করবার আশ্চর্য ক্ষমতাধারী এই রাসায়নিক তরল পারে কিনা ওই মূর্তির বিনাশ করতে। আমার পরিচিত এক বন্ধুর বাড়িতে ল্যাবরেটরি রয়েছে। মূর্তিটা সাথে নিয়ে দুরু দুরু বুকে সোজা চলে গেলাম তার বাড়ি। একটা বিশাল পাত্রে অ্যাকুয়া রেজিয়া তৈরি করে তার মধ্যে মূর্তিটা দিতেই একটা বিশাল বিস্ফোরণের শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড় হলো। মূর্তির ভেতরে যে শক্তি ছিল সেটা এতই তীব্র পরিমাণে তাপ উৎপন্ন করে যার হেতু এই বিস্ফোরণ। সারা ঘর ধোঁয়ায় ভরে গিয়ে চোখে অন্ধকার দেখতে লাগলাম কিছুক্ষণ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই দেখলাম বোরোশিলের পাত্রটা ফেটে চৌচির, কিন্তু সুখের বিষয় হচ্ছে মাটিতে পড়ে যাওয়া অ্যাকুয়া রেজিয়ায় মূর্তিটা ধীরে ধীরে গলে যাচ্ছে, আর একটা নীলচে সবুজ বাষ্প ঘরটাকে ভরিয়ে তুলেছে। বিজ্ঞানী বন্ধুটির মতে এরকম ঘটনা অতি বিরল। আমি আর ওনাকে বেশি কিছু জানালাম না, একমাত্র এইভাবেই ওটাকে ধ্বংস করা যেত। আমি সামনের মাসে গয়ায় গিয়ে সাধক এবং যারা ওই মূর্তির জন্য প্রাণ হারিয়েছেন সকলের পিণ্ডদান করে আসব। আশা করছি আর কোনো। মন্ত্রমুগ্ধের মতো উমাপতি বাবুর কথা শুনছিলেন সকলে। সৈকতের বাবা তার বন্ধুকে জড়িয়ে ধরেন একমাত্র সন্তানের প্রাণ রক্ষা করার জন্য। অনেক ধন্যবাদ জানালেন সৈকতের মা। তিনি সলজ্জ মুখে সৈকতের দিকে ফিরে ওর মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে বললেন, ও তো আমার ছেলের মতোই। ওকে এই সাংঘাতিক বিপদ থেকে উদ্ধার করা যে আমার কর্তব্য। আমি যে সফল হতে পেরেছি এতেই আমি খুব প্রশান্তি অনুভব করছি। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা। এখন তাহলে আমি আসি। এই বলে উমাপতি চক্রবর্তী ঘর থেকে প্রস্থান করেন। সৈকত খুব শান্তি পেল। চোখ বুজে ভাবতে লাগলো, এই দুনিয়ায় এখনো কত ঘটনাই যে ঘটে যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। আলোর অপর দিকে যেমন অন্ধকার আদি অনন্তকাল ধরে সত্য, এসব ঘটনাও তেমনি ঘটে চলে সকল যুক্তিতর্কের একদম বিপরীতে। বুদ্ধি বিবেচনা যেখানে অর্থহীন। আস্তে আস্তে সৈকতের ক্লান্ত নয়নে ঘুম নেমে আসে। না, আজ আর কোনো স্বপ্ন দেখে না সে। তার সব বিপদ কেটে গেছে।